আমরা শাহবাগের কথা বলেছি। শাহবাগে আমার দেশ পত্রিকায় লেখা হয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এবং যখন লেখা হয়েছিল সেই মুহূর্তে একমাত্র আমার দেশ ছাড়া বাংলাদেশের সকল মিডিয়া ইচ্ছায় অথবা অনিচ্ছায় শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চের বন্দনায় মুখর ছিল। প্রতিটি মিডিয়া, কোনো মিডিয়ার সাহস ছিল না তখন সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আওয়াজ তোলার। তো আজকে আমি যখন আসছিলাম যাত্রাপথে, আমাকে ওসমান জিজ্ঞাসা করছিল যে আপনি যে হঠাৎ করে লিখলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটা কি আপনার তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল? মানে যেটাকে বলে ইম্পালস, যে একটা ইম্পালস থেকে আপনি লিখেছিলেন, নাকি এর পেছনে আপনার একটা চিন্তা চেতনা ছিল যার জন্যে আপনার তখন মনে হয়েছিল যে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি? তার জবাবটা হচ্ছে যে শাহবাগের নেচারটা ছিল, মানে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে নেচারটা ছিল, সেই নেচারের মধ্যে থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ। কারণ আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদ, যেটাকে আমি ভারতীয় হেজেমনি বলি, যে ভারতীয় হেজেমনি যে শিকড় গেড়ে বসেছিল দীর্ঘ সময় ধরে, এই শিকড় গেড়ে বসার মূল ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ। তার মানে হচ্ছে যে আপনি যদি কোনো দেশে হেজেমনিক অ্যাগ্রেশন চালাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কালচারাল অ্যাগ্রেশন চালাতে হবে। আপনি কালচারাল অ্যাগ্রেশন চালানোর পরবর্তীতে হেজেমনিক অ্যাগ্রেশনটা আসবে। তো স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশে সুপরিকল্পিতভাবে কালচারাল অ্যাগ্রেশন চালানো হয়েছে। কালচারাল অ্যাগ্রেশন যে বয়ানটা তৈরি করা হয়েছে, এই বয়ানটা আপনাদেরকে বুঝতে হবে। বয়ানের দুটো দিক ছিল। একটি দিক ছিল বয়ানের যে বাঙালি জাতীয়তাবাদ, এটা ছিল বয়ানের একটি দিক। অর্থাৎ পাকিস্তান থেকে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম তার লজিক হিসেবে, তার যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বয়ান। অথচ এটা গেল একটা। আর দ্বিতীয় বয়ান যেটা ছিল এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার বা কালচারাল অ্যাগ্রেশন প্রতিষ্ঠা করবার, সেটা ছিল ভারতের প্রতি কৃতজ্ঞতা, স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা। তো বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, এই বয়ান কবে তৈরি হয়েছিল? এই বয়ান মূলত তৈরি হয়েছিল 18th সেঞ্চুরিতে, এবং এই বয়ান তৈরি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের পশ্চিমবঙ্গে, বিশেষত কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এবং এটার নেতৃত্ব যাকে বলা হয় রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান তৈরি করেছিলেন। বেসিক্যালি এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানটা ছিল হিন্দু জাতীয়তাবাদের বয়ান। এখানে মুসলমানের কোনো জায়গা ছিল না। এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের মধ্যে মুসলমানকে এক ধরনের এলিয়েন হিসেবে তাদেরকে বৃত্তের বাইরে রাখা হয়েছিল। বাঙালি মুসলমানকে অচ্ছুত বিবেচনা করা হয়েছিল, তাদেরকে কালচারালি ইনক্লুসিভ করা হয়নি, এর মধ্যে ঢোকানো হয়নি। আপনারা যদি এখানে সবাই ছাত্রছাত্রী যারা অনেক পড়াশোনা করেন এবং ভবিষ্যতে গবেষণা করবেন, আপনারা যদি তখনকার বই পুস্তক পড়েন তাহলে দেখতে পাবেন যে সেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা নাই। কাজে বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, আওয়ামী লীগ এবং ভারতপন্থী রাজনীতিবিদরা এবং ইন্টেলেকচুয়ালরা, এদের মধ্যে ইন্টেলেকচুয়ালদের একটা বড় জায়গা ছিল, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এই ইন্টেলেকচুয়ালরা যে বয়ান তৈরি করেছিল, সেই বয়ানটা মূলত হিন্দু জাতীয়তাবাদের বয়ান বাঙালি মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা গেল একটা। আর দ্বিতীয় যে ভারতের প্রতি কৃতজ্ঞতার বয়ান, এবং এটা এমন এক কৃতজ্ঞতা যেটা প্রজন্মের পর প্রজন্ম এই কৃতজ্ঞতা শেষ হয় না। আজ পর্যন্ত ভারতীয় কৃতজ্ঞতার গল্প আমাদেরকে শুনতে হয়। পৃথিবীর অনেক দেশে বিভিন্ন জিওপলিটিক্যাল কারণে কোন দেশ আরেকটি দেশকে
যুদ্ধে কিংবা সিভিল ওয়ারে সহায়তা করে, এবং সহায়তার পিছনে জিওপলিটিক্যাল কারণ থাকে। এখানে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার থাকে না। ভারতও যে বাংলাদেশকে সহায়তা করেছিল 1971 সালে জিওপলিটিক্যাল কারণে, কারণ ভারত চেয়েছিল 1947 সাল থেকে পাকিস্তানকে ডিভাইড করবার জন্য। কারণ ভারতের উদ্দেশ্য ছিল সাউথ এশিয়াতে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা, এবং এই যে ভারতীয় যে হেজেমনিক ডিজাইন বা ডিজায়ার, এটার বিরুদ্ধে যে রাষ্ট্রটি লড়াই করেছিল সেই রাষ্ট্রটি হলো পাকিস্তান। পাকিস্তানকে আমি বলি দ্য চ্যালেঞ্জার টু দ্য ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া। তো এই কারণেই পাকিস্তানকে ডিভাইড করা ভারতের জন্য দরকার ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতের যে 7 সিস্টার, এই 7 সিস্টারের সাথে মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নাই বা অত্যন্ত ন্যারো যোগাযোগ আছে, যেটা আমাদের উত্তরে চিকেন নেকের মধ্যে দিয়ে, খুবই ন্যারো চিকেন নেকের মধ্যে দিয়ে, এবং চিকেন নেক কেটে গেলে তাহলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর তৈরি করা, যে করিডোরের মাধ্যমে ভারতের মেইনল্যান্ড থেকে 7 সিস্টারের দিকে তারা যাতায়াত করতে পারবে, তাদের পণ্য নিতে পারবে, জনগণ যেতে পারবে, তাদের সেনাবাহিনী যেতে পারবে। এবং এর ফলে যেটা হবে, একটা হলো ইকোনমিক্যালি ভারত উপকৃত হবে, কারণ তারা পণ্য আনা নেয়া করতে পারে। আর দ্বিতীয় কারণ হলো ভারত চেয়েছিল যদি চীনের সাথে ভবিষ্যতে ভারতের কোনো যুদ্ধ হয়, তাহলে যদি এই করিডোর পাওয়া যায়, তাহলে চীনের সাথে তারা যুদ্ধ করতে সক্ষম হবে, অর্থাৎ চীন তাদেরকে কাট অফ করে দিতে পারবে না, 7 সিস্টারকে আলাদা করে দিতে পারবে না। সেই কারণে ভারতের জন্য প্রয়োজন ছিল বাংলাদেশের মধ্যে দিয়ে একটা করিডোর তৈরি করা, এবং সেই করিডোর তৈরি করতে গেলে বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্যে পরিণত করা ভারতের জন্য কম্পালসারি ছিল। এবং সেই কারণেই 1971-এ তারা আমাকে সহায়তা করেছিল। তার মানে আমি ব্যবসায়িক ভাষায় যদি বলি, তাহলে 1971-এ ভারতের যে সহায়তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, সেটা একটা বিজনেস ট্রানজাকশন ছিল। এখানে যারা আপনারা বিজনেস স্টাডিজ পড়েন, তারা ট্রানজাকশনের মানে আপনারা জানেন যে এটা একটা ট্রানজাকশন ছিল। ভারত আমাদেরকে সহায়তা করেছে যুদ্ধ করবার জন্য, উল্টো দিকে তারা যেহেতু পাকিস্তানকে ডিভাইড করতে পেরেছে, বাংলাদেশে একটা দুর্বল একটা ভাসাল স্টেট তৈরি করতে পেরেছে, এই জন্য ভারতের বেনিফিট ছিল। তো বিজনেস ট্রানজাকশন যখন হয়, তখন কি এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কৃতজ্ঞতার কথা বলে নাকি? 2 ব্যবসায়ী যখন ট্রানজাকশন করে, সেখানে কেউ কাউকে বলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো যদি না বলে থাকে, তাহলে প্রজন্মের পর প্রজন্ম আমরা কেন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবো? এর কোনো যুক্তি নেই। তো এই যে বয়ান, যেই বয়ানের 2টো পা ছিল, 2 লেগ, একটা হচ্ছে ভারতীয় কৃতজ্ঞতা আর একটা বাঙালি জাতীয়তাবাদ, এর মাধ্যমে বাংলাদেশে কালচারাল হেজেমনি তৈরি করা হয়েছিল। এবং এই কালচারাল হেজেমনির প্রকাশ ছিল ফাইনাল প্রকাশ, যার মাধ্যমে তারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে, বাংলাদেশের ইসলামী শক্তিকে তারা হীনবল করতে চেয়েছিল, ইসলামকে দুর্বল করতে চেয়েছিল, আমাদের ইসলামিক মূল্যবোধ উৎখাত করতে চেয়েছিল। সেটার প্রজেক্টের নাম হলো গণজাগরণ মঞ্চ, যেটা শাহবাগে মঞ্চস্থ হয়েছিল 2013 সালে। এবং যে কোনো কারণেই হোক, আমি এই বিষয়টি আমি বুঝতে পেরেছিলাম, হয়তো আরো অনেকেই বুঝতে পেরেছিলেন, কিন্তু আমার কাছে প্রকাশ করার হাতিয়ার ছিল। সেই হাতিয়ারটা ছিল আমার দেশ পত্রিকা। আমি সেটা প্রকাশ করতে পেরেছিলাম, অন্যরা হয়তো বা প্রকাশ করতে পারেন নাই। কারণ আমি এরকম দাবি করব না যে আমি একমাত্র বুঝতে পেরেছিলাম, এই ফ্যাসিবাদী চরিত্র বাংলাদেশে আর কেউ বুঝতে পারে নাই, এমন দাবি করাটা বেয়াদবি হয়ে যাবে। তো কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে সেই ফ্যাসিবাদী যে চেতনা, ওই চেতনাকে উপজীব্য করে, ওই চেতনাকে উপলক্ষ করে শেখ হাসিনা পরবর্তী 11 বছর, অর্থাৎ
2013 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে একটি চরম অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিতে পেরেছিল। এবং তারা এটা পেরেছিল কারণ তাদেরকে সহায়তা করেছিল সম্পূর্ণভাবে ভারত। অর্থাৎ বাংলাদেশ একটি ভারত নিয়ন্ত্রিত একটি ভাসাল স্টেটে পরিণত হয়েছিল।